নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু বন্ধ বন্দনা মঙ্গলক। ভাষক আমরা কোথায় ছিলাম? বলতে আমরা ওই যে রূপধাতু মনে হয় পড়বো আজকে, প্রতিপন্ন অপ্রতিপন্ন কামধাতু, ওখানে কিছু বোঝা হয় নাই। 1007 বন্দনা মানে 1005 মঙ্গলক। এক 1001 রূপধাতু এখান থেকে শুরু হবে জানা, রূপধাতু থেকে। হ্যাঁ রূপধাতু। আমরা ওই দিন কামধাতু পড়ছিলাম বলতে, কামধাতু মনে হয় পুরো শেষ হয়েছিল। তাহলে শুরু করেন। রূপধাতু পঞ্চস্কন্দের মধ্যে কত প্রকার রূপধাতু প্রতিপন্ন সংশ্লিষ্ট? কত প্রকার রূপধাতু প্রতিপন্ন নহে? 991 নম্বর প্যারাতে কি দেখতে? 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার রূপধাতু প্রতিপন্ন, কত প্রকার রূপধাতু প্রতিপন্ন নহে। তাহলে এখানে 7 প্রকার চিত্ত। না সে 91 পড়লে ভালো হবে নাকি? সুকুমার ফরজ হাসান সুকুমার। আচ্ছা, উৎপত্তি অনুৎপত্তিবার। কামধাতু কত প্রকার স্কন্ধ, কত প্রকার আয়তন, কত প্রকার ধাতু, কত প্রকার সিদ্ধ, কত প্রকার ইন্দ্রিয়, কত প্রকার ঋতু, কত প্রকার আয়তন আয়ু, কত প্রকার স্পর্শ, কত প্রকার বেদনা, কত প্রকার সংখ্যা, কত প্রকার চেতনা, কত প্রকার চিত্ত। 92ও পড়তে হবে এখানে। কামধাতুতে
কামধাতুতে স্কন্ধ 5 প্রকার। তাইলে রূপধাতুর মধ্যেও স্কন্ধ 5 প্রকার। রূপধাতুতে গেলে স্কন্ধ 4 প্রকার হয়ে যাবে যে না? কামধাতু বাদ দে। এবং রূপধাতু তো একই। ওখানে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান সবগুলো তো আছে দেখলাম আমরা, না? হ্যাঁ, কামধাতু সবগুলো আছে। আচ্ছা, একটা তাহলে হলো। এখন রূপধাতুতে তাইলে দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা হচ্ছে যে বাদ দে। হ্যাঁ, তাহলে রূপধাতুটা 5 প্রকার, এটা ঠিক ক্লিয়ার হচ্ছে না তো। অর্থাৎ রূপধাতুতেও, অর্থাৎ রূপলোকের আর কি, রূপলোকের মধ্যেও এই পঞ্চস্কন্ধ বিদ্যমান। আচ্ছা, রূপধাতু রূপলোক। হ্যাঁ, আমরা ওই দিন এটা ও বলছিলাম আচ্ছা বলছিলাম তো। আচ্ছা আচ্ছা। তাহলে ঠিক আছে, রূপলোক 5 প্রকার ঠিক থাকবে তোমার তা। তারপরে আচ্ছা, তাহলে 7 প্রকার চিত্ত কি কেন? সপ্ত বিজ্ঞান ধাতু মনে হয় 7 প্রকার চিত্ত। উপাসক সুকুমার বাবু 7 প্রকার চিত্তগুলো কি কি? নিচে আছে তো। এগুলো একটা একটা পড়ে যান, এগুলো পাওয়া যাবে, আবার একবার পড়া দরকার। তারপরে হচ্ছে যে আচ্ছা, এখানে 7 প্রকার চিত্ত, এখানে আগে কামধাতুর মধ্যে আছে যে চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায়া বিজ্ঞান। ও আচ্ছা, মনোধাতু কামধাতুর মনোবিজ্ঞান। মধ্যে দ্বাদশ আয়তন, কামধাতুর মধ্যে দ্বাদশ আয়তন। তো কিন্তু রূপধাতুর মধ্যে তো আবার দ্বাদশ আয়তন হবে না। রূপধাতুর মধ্যে কিছু কিছু জায়গাতে তো আপনার সব রূপগুলো আমরা দেখি নাই, এই সব আয়তনগুলো দেখি নাই, মনে আছে হ্যাঁ, ব্রহ্মলোকের বর্ণনা পড়ার সময়? তাইলে এখানে আয়তন, দ্বাদশ আয়তন কামধাতুর মধ্যে আছে, কিন্তু রূপধাতুর মধ্যে এই দ্বাদশ আয়তন তো থাকবে না সবগুলো। রূপধাতুতে আছে যে 10 প্রকার আয়তন মধ্যে আছে নাই তো? আচ্ছা, 10 দ- প্রকার আয়তন রূপধাতু প্রতিপন্ন না, হ্যাঁ 2 প্রকার আয়তন কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, হ্যাঁ, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদেরকে শুধু 91 পড়তে বলছে, আর কিছু পড়তে বলে নাই? না না, 91 করতে বলছে যে। ও, তাইলে আবার চলে যাই আমরা ওখানে। তারপর 7 প্রকার চিত্রের মধ্যে কত প্রকার উপধাতু প্রতিপন্ন, কত প্রকার উপধাতু প্রতিপন্ন নহে? ও আচ্ছা, 7 প্রকার চিত্রের মধ্যে কত প্রকার উপধাতু প্রতিপন্ন, তার মানে ওইখানে মনোধাতু মনোবিজ্ঞান ধাতু সহ 5টা 7টা, এইখানে কত প্রকার উপধাতু আছে বলতেছে। ওখানে এই চিত্তগুলো 7 প্রকার চিত্তগুলো একটু পড়তে হবে ওই জায়গাতে। ওইখানে বলছে আমাদের চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, কর্ণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, স্পর্শ বিজ্ঞান, মনোবিজ্ঞান, মনোধাতু মনোবিজ্ঞান, এই 7টা আর কি, ওই 5টা আর 2টা 7টা মনোধাতু মনোবিজ্ঞান ধাতু। ঠিক আছে, সপ্ত বিজ্ঞান ধাতুকেই 7 প্রকার চিত্ত বলা হচ্ছে না? 7 প্রকার চিত্ত বলা হয়েছে কারণ এখানে সবগুলো চলে আসছে যখন মনোবিজ্ঞান ঢুকছে বলতে, হ্যাঁ। তাইলে এখানে 7 প্রকার চিত্রের মধ্যে কত প্রকার উপধাতু প্রতিপন্ন, এটা কেমনে বের করবো? বুঝিনি, আবার বলেন তো। 7 প্রকার চিত্রের মধ্যে কত প্রকার উপধাতু প্রতিপন্ন, মানে কত প্রকার উপধাতু আছে সংশ্লিষ্ট।
সাত কত প্রকার প্রকার চিত্তের উপধাতু মধ্যে? প্রতিপন্ন হয়? 7 প্রকার চিত্তের মধ্যে 101 নম্বরের মধ্যে। ও, কত প্রকার উপধাতু না? লাস্ট ওয়ান। এইখানে বলা হচ্ছে আবার 102 11 2 রূপস্কন্ধ রূপধাতু প্রতিপন্ন হয়। তার মানে রূপলোকের মধ্যে রূপ ছাড়া 4 প্রকার স্কন্ধ কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন হয়। কিছু একটু প্রভেদ হবে যখন অসংখ্য লোকের কথা, অসংখ্য লোক তো উপধাতু, অসংখ্য লোকের মধ্যে যাইলে তখন একটু তো ইয়া আছে ওখানে, ওখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান কোনো কিছু তো নাই, কিন্তু ওটার উপধাতু, ওখানে একটা হিসাব আছে। অসংখ্য লোকে হ্যাঁ, তারপরে আর একটা আছে যে জিহ্বা তো মনে থাকে না, না রূপলোকে জিহ্বা তো নাই, খাবার নাই তোমাদের জীব করতে থাকবে। জিহ্বা নাই, তারপরে নাকও তো নাই, নাক এবং জিহ্বা নাই, আর কি নাই, কান আছে, চোখ আছে। ওইটা কত ঠিক মনে হয় আসলে কি থাকে ওখানে। সুকুমার বাবুর কাছে তো মনে থাকার কথা। সুকুমার তো নাই মনে হয় বানতে আছে। হয়তো কোথাও বাইরে গেছে মনে হয়, হ্যাঁ। কোনো ফোন আসছে। আমি একটু পরে লাইনে আসতেছি, আমি একটু ব্যস্ত তো সেই জন্য শুনতেছি। Aqui trabalhando grupos com implementação direta. হুম। হুম, হুম, হুম। আচ্ছা, তাইলে আপনি এখানে এই 2 নাম্বার পড়তেছেন যে এখন 2 নাম্বার প্রথম থেকে শেষ করা হয়েছে? না, প্রথমটির মধ্যে বলতে আমি সেই প্রশ্ন করছিলাম যে এই জন্য 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার উপধাতু প্রতিপন্ন। ওইখানে আমরা 7 প্রকার চিত্ত যেগুলো রূপস্কন্ধ পাইছি এখানে উপধাতু রূপস্কন্ধ রূপধাতু প্রতিপন্ন নহে। নাই। 4 প্রকার স্কন্ধ কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নহে। এটা এমনি নহে বলা হয়েছে, কিন্তু লেখা কি আছে এখানে? লেখা তো নাই। মানতে লেখা লেখা তো নাই তো নাই। মানতে, হ্যাঁ উত্তর দেয় তো, লেখা যদি না উত্তর নাই থাকে তো। তাহলে আমাদেরকে তো চ্যাটজিপিটির সাহায্য নিতে হবে। তবে এমনি আমরা তো 4 স্কন্ধ যদি যদি আমরা অসংখ্য লোকের কথা চিন্তা করলেই তখন প্রতিপন্ন না, এটা তখন এটা মানতে হবে অসংখ্য লোকের বেলায় হইলে 4 স্কন্ধ প্রতিপন্ন না। শুধু 4 স্কন্ধ লেখার তো আবার দরকার নাই, এখানে পঞ্চস্কন্ধই প্রতিপন্ন না। ওইখানে তো 50 কোন নাই বানতে আছে অসংখ্য লোকে। রূপস্কন্ধ আছে শুধু, হ্যাঁ রূপস্কন্ধ আছে শুধু, তারপরে আর 4 স্কন্ধের ঠিক ওরকম নাই, ওভাবে বিষয়টাকে পুরোভাবে বলা যায় না। এমনি সচরাচর আমরা তো নাই বলি, কিন্তু নাই এর মধ্যে ওখানে আছে একটা ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ আছে তো কিছু একটা অবশ্যই। যদিও বা সেটা পুরো ধরা ছোঁয়ার বাইরে। যেমন আমাদের ভবাঙ্গ অবস্থায় কোথায় ছিল, কেমন ছিল, কিছুই যেমন আমরা জানতে পারি না একেবারে ভবাঙ্গ অবস্থায়। স্বপ্ন দেখলে এগুলোও আমরা জানতে পারি,
কিন্তু ভবাঙ্গ অবস্থার কোনো কিছুই আমরা জানতে পারি না, কারণ কিছুই ঘটছে না তখন। কোত্থেকে জানতে পারবেন? ঠিক ওইরকম একটা পরিস্থিতি আছে অসংখ্য লোকের মধ্যে। তারপরে এটা একটু করে ইয়াতে দেখলে ভালো হবে। সুকুমার বাবু তো ব্যস্ত আছে। তাইলে আমাদের এই কোথায় গেল? অনেক দূরে আসা। সুপ্রিয় বাবু নেই। আচ্ছা, একটু করে পড়ে যাই, তারপরে পরেরটা দেখে নেব। 10 প্রকার। আচ্ছা বন্ধু, 10 প্রকার আয়তন রূপধাতু প্রতিপন্ন নহে। 2 প্রকার আয়তন কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু নহে। এটার বিস্তারিত লেখা থাকা দরকার ছিল। কোন 10 প্রকার? আমরা 12 প্রকার তো টোটাল। 12 প্রকারের মধ্যে কোনটা কখন কখন হয়, কখন কখন হয় না। তারপর হচ্ছে 16 প্রকার ধাতু রূপধাতু প্রতিপন্ন নহে। সরাসরি অপ্রতিপন্ন বলা হচ্ছে 10 প্রকার। বলতে 10 প্রকার আয়তন প্রতিপন্ন নহে, সরাসরি এগুলো অপ্রতিপন্ন। তার মানে সংশ্লিষ্ট নয়, অপ্রতিপন্ন আর কি। 2 প্রকার এটা কখনো কখনো হয়, কখনো কখনো অপ্রতিপন্ন। 12 প্রকারের মধ্যে এখানে 12টা আয়তনের মধ্যে আবার 2 প্রকার আয়তন কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু নয় থাকবে। এটা যদি আমরা এই অসংখ্য লোকের বেলায় চিন্তা করলে, এই অসংখ্য লোকের বেলায় চিন্তা করলে কিছুটা এটা ব্যাপার আসতেছে যে আর কি। আরগুলো কারণ আমাদের আধ্যাত্মিক বাহ্যিক এই যে 12 আয়তন, রূপলোকের মধ্যে তবে ওই জায়গাটাকে আবার আয়তন বলার উপায়ও তো নাই। সেটা একটা কথা বলতে, হ্যাঁ, সেখানে একটা ব্যাপার আছে অসংখ্য লোকের বেলায়। কারণ ওই যে দেহ যে আছে, ওনার তো দেহের সঙ্গে কোনো ফিলিং কোনো কিছু নাই, তো সেইখানে 2 প্রকারের আয়তনও কিভাবে থাকবে? তখন আর চিত্তই উৎপন্ন হয় না। আচ্ছা, এটা দেখি বলতে এটা পুরো পড়েন, নাইলে একটু করে চ্যাটজিপিটি দেখতে হবে। হ্যাঁ, একবার নাইলে পুরো পড়ে যান। একবার পুরো পড়ে যান। হ্যাঁ, বলতে 16 প্রকার ধাতু রূপধাতু প্রতিপন্ন নহে। সুকুমার আসছে বলতে, বানতে বলতে না মঙ্গল। এখানে দেখেন 2 নাম্বার 1002 রূপস্কন্দ রূপধাতু প্রতিপন্ন নহে। রূপস্কন্দ রূপধাতু প্রতিপন্ন নহে, এই কথাটা লিখতে হবে ভালো করে। 4 প্রকার স্কন্দ কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নহে। এটা বলতে কি বোঝানো হয়েছে এটা একটু বাইর করেন, তারপর আমাদেরকে জানান। হ্যাঁ, শুধু 2 লাইন। সুকুমার 2 লাইন। আমরা তো রূপধাতু পড়তেছি। হ্যাঁ, আমরা তো মনে হয় রূপধাতু পড়ার কথা ছিল মনে নাকি। রূপধাতু আগে একবার মনে পড়ছিলাম, এটা আবার দ্বিতীয়বারে আসছে যে। এইটা হচ্ছে আরেকটাতে কামধাতু পড়ছি তো আমরা, এখন রূপধাতু, এরপর আসছে আবার আসবো রূপধাতু। কত নাম্বার যে মানে 902। 1002। ও আচ্ছা, 1002টা একটু করে দেখো তো। রূপস্কন্দ রূপধাতু প্রতিপন্ন হয়। উপাসক আপনি 4 প্রকার স্কন্দ পরে যান। আচ্ছা, 16 প্রকার ধাতু রূপধাতু প্রতিপন্ন নহে।
আচ্ছা, দুই প্রকার ধাতু কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নহে। এইখানে এই 16 প্রকার কোনগুলো বানতে? ঠিক আছে, আরো পড়েন, এগুলো তো আমরা জানি না। আচ্ছা, 3 প্রকার সত্য রূপধাতু প্রতিপন্ন হয়, দুঃখ সত্য কখনো কখনো রূপধাতু, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন হয়। এটা তো 3 প্রকার সত্য রূপধাতু প্রতিপন্ন নহে। ওই যে দুঃখরা বাকিগুলো তো প্রতিপন্ন। হ্যাঁ, আবার যখন অরহত্ত মার্গফল লাভ করে ফেলবেন তখন দুঃখ সত্যরাও প্রতিপন্ন নয় হবে কি বানতে। আচ্ছা, উপাসক বলেন। এখনো তো মানে এখানে তো ক্লিয়ার করে দিতেছে না এগুলো। ক্লিয়ার করে আপনি লিখছেন? এটা বিভঙ্গের আলোচনা। না, আমি ডাইরেক্ট কথা হতে যে 1000। আচ্ছা, এখানে তো 1002 না? হ্যাঁ, 1002 নাম্বারটা বুঝিয়ে দিতে বলছিলাম। 1002 নাম্বার ভাবে পাবে না, আপনি বলতে হবে যে অভিধর্মের মধ্যে বিভঙ্গের মধ্যে একটি কথা এরকম আছে যে রূপ স্কন্দ রূপধাতু প্রতিপন্ন নহে। এটা যে ধর্ম হৃদয় বিভঙ্গ বানতে, হ্যাঁ, শুধু বিভঙ্গ হলে হবে না। হ্যাঁ, ধর্ম হৃদয় বিভঙ্গ, এটা ধর্ম, ওটা লিখতে হবে। অর্থাৎ রূপে স্কন্দ রূপে ধাতুর পরিপূর্ণ নহে, এটাই তো না? প্রতিপন্ন নহে আর কি। হ্যাঁ, এখানে রূপধাতু বলতে বুঝতে হবে যে ওই ব্রহ্মলোকের রূপবচর ব্রহ্মলোক, এই রূপবচর ব্রহ্মলোকের মধ্যে এই রূপস্কন্দ প্রতিপন্ন নহে। কেন, কি কারণে, কখন, কিভাবে প্রতিপন্ন নয়, এটা সবিস্তারে জানাবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আর যেগুলো আছে 4 প্রকার স্কন্দ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, আবার কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নহে। মূলত একটা বুঝলে বাকিটা চলে যাবে। একটা বুঝলে বাকিটা চলে আসবে। আপনি লেখেন। তাহলে উপাসক আপনি একবার ইয়ে করেন, পুরাটা পড়ে যান। আমরা এরকম অনেক সময় পুরা না পড়লে অনেক সময় পুরা বিষয়টা বোঝা যায় না। 2 লাইনের মধ্যে যেটা বুঝছি পুরো পড়ার পরে ওটার ওই আগেরটার অর্থ পাল্টে যায় পুরা। এরকম অনেক সময় ঘটে। আচ্ছা, 3 প্রকার সত্য রূপধাতু প্রতিপন্ন নহে। দুঃখ সত্য কখনো কখনো রূপধাতু, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নহে। সুকুমার সময় বলেন। দেখতেছি আপনারা পড়েন না। আচ্ছা, এটা ঠিক আছে কি? কোনটা? 3 প্রকার সত্য রূপধাতু প্রতিপন্ন নহে। 3
তিন প্রকার সত্যর মধ্যে দুঃখ সত্য, দুঃখ সমুদয় সমুদ্র সত্য, নিরুর সত্য তো না, উপায় সত্য। উপায় সত্য। হ্যাঁ হ্যাঁ প্রতিপন্ন না বলা হচ্ছে না, হ্যাঁ, তাও কখনো কখনো। না তারা হচ্ছে দুঃখ সত্য, কখনো কখনো রূপধাতু, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন। হ্যাঁ, বিরানব্বইটা একটু দেখেন পুরা, এটা 92 অনুসারে পূরণ করতে বলছে তো পুরো বিষয়টা। 91 বানতে 91 এর পরে 92 আছে না? না, বাসে ও আচ্ছা, হ্যাঁ, ওখানে নিচে আছে উপযুক্ত 92। 992 অনুসারে পূরণ করতে হবে। ওখানে এগুলোর সমস্ত এগুলো আছে। তাহলে 992টা পুরো পড়তে হবে, আমরা মনে পুরো পড়িনি নাকি? আমরা আগে পড়ছি, পড়লি আচ্ছা। এগুলো গুরুত্ব দিই নাই যে এখানে যাবার লাগবে। কামধাতুর মধ্যে 5 প্রকার স্কন্ধ কি রূপ? রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এগুলোকে কামধাতুর মধ্যে 5 প্রকার স্কন্ধ বলে। কামধাতুর মধ্যে দ্বাদশ আয়তন কি রূপ? চক্ষু, রূপ, শ্রোত্র, শব্দ, গন্ধ, ঘ্রাণ, জিহ্বা, রস, কায়, স্পৃশ্য, মনো আয়তন, ধর্ম, মনের আলম্বন বা চিন্তনীয় বিষয় আয়তন, এগুলো হচ্ছে কামধাতুর মধ্যে দ্বাদশ আয়তন। আচ্ছা, কামাদের মধ্যে 18 প্রকার ধাতু কি রূপ? আচ্ছা, এটা ঠিক আছে, আমি বুঝছি, আমরা বুঝে গেছিলাম সেটা। চক্ষু ধাতু, রূপ বিজ্ঞান ধাতু। এটা তারপরে যান, তারপরে হচ্ছে যে একটু করে আমি বলেন, একটু করে আমি করি, মানে তারপরে বোঝা যায় কিনা দেখেন। এখানে বলছে যে নিশ্চয় আর কি, হ্যাঁ, এখানে ব্যবহৃত প্রতিপন্ন শব্দটি অর্থ হলো অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ সংশ্লিষ্ট থাকা। তার মানে তার মধ্যে পড়ে কিনা, অর্থাৎ স্কন্ধ, অর্থাৎ যে প্রতিপন্ন নয়, তার স্কন্ধ কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নয়। সহজ অর্থ, রূপস্কন্ধ আমাদের দৃশ্যমান বা মূল শরীর বস্তু জগৎ, অর্থাৎ সরাসরি সম্পূর্ণ রূপ বা রূপবচর ভূমির সাথে হুবহু এক নয়। আর বাকি 4টি স্কন্ধ বেদনা, সংসার, বিজ্ঞান, মূলত মানসিক স্তর। রূপধাতুর ধ্যানী দেবতাদের ক্ষেত্রে কখনো কখনো সক্রিয় থাকে, তাই প্রতিপন্ন। আবার উচ্চতর রূপ স্তরে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে তারা রূপধাতু অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ একদম এখন এটা অরূপস্কন্ধের মধ্যে যাইলে তখন এই কথাটা হবে, এটা আমরাও মেনে নেব তখন। হ্যাঁ, কিন্তু এখানে কথা নিচে আসছে, আপনি একটু লিখছে দেখেন। একটা বিষয় মিলছে, দেখেন ওখানে একটা বিষয় বলছে কি, আমাদের কামলোকে রূপস্কন্ধ এবং রূপলোকে রূপস্কন্ধ একই না, হ্যাঁ, এবং এদের কার্যক্রমগুলোও একই না। কিন্তু একই না কিরকম, এটা কোনো উদাহরণ এখানে এরকম কোনো কিছু দেওয়া হয় নাই। আমরা আগে থেকে টুকটাক যেমন জানি যে, যেমন রসধাতু নাই, জিহ্বা নাই, তারপরে নাক নাই, এটা আমরা আগে থেকেই জানতাম। তাইলে ওখানে ভিন্নতা আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে সরাসরি একেবারে নাই বলা হচ্ছে না, কখনো কখনো আছে, কখনো কখনো নাই, কখনো কখনো নেই। কখনো কখনো নাই যদি হয়, এখানে স্থূলতা, সূক্ষ্মতা এভাবে বিচার করা, তারপরে
একটা ব্যাপার আছে কি উম, নিরুৎ নিরুৎ সমাপত্তি অবস্থায় সেটা অরূপধিয়ান না, কিন্তু এটা রূপধিয়ান। উপাসক বুঝতেছেন? গোলকের অবশ্যই নিরুৎ সমাপত্তি রূপলোকের। সেখানে শুধু 4 প্রকার কেন, 5 প্রকারের সঙ্গেও কোনো রকমের সম্পর্ক নাই। তাহলে কখনো কখনো নাই যে এরকম আরো ধ্যানের আমরা বিভিন্ন অংশবিশেষ দেখেছি। পঞ্চম ধ্যানের অসংখ্য লোকের কথা তো বললাম এখানে। হ্যাঁ, এগুলো সবকিছু যদি মিলাইলে তাহলে এটা কখনো কখনো আছে, কখনো কখনো নাই, মানে যুক্তিতা আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা আজকে আবার একটু ক্লাসের পরে ইয়ে করে নেব, দেখে নেব। হ্যাঁ, এটা এখন থাক, আপনি ইয়াটা পড়েন, এর বাকি অংশগুলো পড়েন 92 এর। আচ্ছা, সুকন বাবুর এখানে আরো বিশেষ কিছু লেখা ছিল। একদম লাস্টে এই অনুচ্ছেদের মূল উদ্দেশ্য হলো আমাদের সাধারণ জগতের অর্থাৎ পদার্থের যেসব শারীরিক ও মানসিক উপাদান ধাতু, এগুলো যখন কোন বা দেবতার উপাদান সুখের জ্ঞান জগৎ বা কামগোচর ভূমিতে নিয়ে এলাম, তখন গুলো সেখানে স্থির হয়ে যায় এবং আর কোনগুলোর সুখ অবস্থায় বজায় থাকে, কখনো পরিপূর্ণ কখনো পরিপূর্ণ নয়, তার হিসেবে দেখে না। বিষয়টা মানে এরকম হতে পারে, বিষয়টা এরকম হতে পারে যেমন আমাদের নরমালি আমরা যখন ধ্যানে উপনীত হইলে বা যখন যে কোনো একটা বিষয়ে যখন চিত্ত খুব তন্ময় হয়ে যায়, তখন অন্যান্য বিষয়ে যেমন আমাদের অন্তর ছোঁয়ার বাইরে, এগুলো আমরা দেখিও না, বুঝিও না, চিন্তাও করি। আর যখন সরাসরি যখন বা মনুষ্যলোক অবস্থায় যদি উপলক্ষীয় অবস্থা যদি তৈরি করে, তাহলে ওই অবস্থাগুলো ওইভাবে আসবে না বা প্রতীয়মান হবে না। সেই দৃষ্টিকোণ থেকে এটা মিলানো যায় মাত্র, এটার কথা অনুসারে, চ্যাটজিপিটির কথা অনুসারে। এটা ছাড়া আপাতত কোনো ইয়া নাই। আর আমরা তো এমনি দুইটা বিষয় তো আলোচনাও করলাম। একটা কি নিরোধ সমাপত্তির সময়ের বিষয়টা, ওটা আমরা আলোচনা করলাম, এবং অসংখ্য সত্য, এটা তো আছেই। এখানে বলতে যেটা আমি কি জানি রূপধাতু প্রতিপন্ন এই রূপলোকের মধ্যে আমাদের এটার সাথে তো কথা ক্লিয়ার হচ্ছে নাকি? আমার শুনতেছি।
কথা ডবল আই এর তোমার। হ্যালো, এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বাদে শুনতেছি, বলেন। আচ্ছা, বলছি যে রূপধাতু যেটা বলা হচ্ছে এখানে প্রতিপন্ন, চার প্রকার স্কন্ধ, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন। এই চার প্রকার স্কন্ধ এগুলো তো নামের ক্ষেত্রে নাকি রূপকের? হ্যাঁ, নামের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তাহলে নামের ক্ষেত্রে যখন আমাদের চিত্তটা ওই জায়গার মধ্যে কি অমোহ অবস্থা থাকে, মোহ অবস্থা থাকে, তখন এটা প্রতিপন্ন হয়। যখন থাকে না তখন অপ্রতিপন্ন। এরকম হয় না মানতে? না, মোহের ব্যাপার আসবে না, মোহ ছাড়াইও। মোহের সঙ্গে সম্পর্কিত না বিষয়টা। না, আমি বলতেছি কারণ চিত্তটা যদি এখানে যদি মানে ইয়ে না থাকে, একটু আগে যেটা বলছিলাম আমি সেটা রেফারেন্স ধরে এটা বলছি যে হ্যাঁ, চিত্ত সংশ্লিষ্ট না থাকলে ওই বিষয়ের সঙ্গে আমার তখন কোনো সাক্ষাতের ব্যাপার নাই, অপ্রতিপন্ন বলাই যেতে পারে। হ্যাঁ সেটা বলছিলাম। আর যেহেতু এটা পুরো ব্রহ্মলোকীয় বিষয়, সম্পূর্ণ আলাদা। এখন সেটা তোমাদের ক্লিয়ার হচ্ছে না, এটা কি আসলে পুরোপুরি ব্রহ্মলোকের বিষয় নাকি এখানে রূপলোকী? কারণ এখানে চ্যাট জিপিটির উত্তরে তো এটা পুরোটা ক্লিয়ার হচ্ছে না। এটা আমি পুরো আবার কিছুক্ষণ পরে ক্লাস শেষ হওয়ার পরে আমি দেখে কালকে আমরা আবার আচ্ছা ঠিক করবো আছে, আর কি। কালকে আলোচনা করবো। আচ্ছা বুঝছি। হ্যাঁ এমনি এখন ঠিক পরে আছে। চলে যান, সময় চলে যাচ্ছে। তাহলে এখন আমি ওই এত পরপর কামধাতুর ইয়েটা পড়তেছি নাকি 992 পুরোটা? 992 তো আমাদের এখন তো দেখতেছি যেগুলো জানা আছে আমাদের। হ্যাঁ, উনি পড়তে পছন্দ শিখেন, আপনি পছন্দ না, গেছিলাম আর কি। তো সব তো জানা আছে। এগুলোই হলো কামধাতুর মধ্যে 7 প্রকার চিত্ত, এই পর্যন্ত আর কি। আচ্ছা, তাইলে আমি কত 10 প্রকার আয়তন রূপধাতু প্রতিপন্ন, 2 প্রকার আয়তন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু নহে, 12 প্রকারের মধ্যে। এটা হচ্ছে সেকেন্ড প্যারা বলতে, এটা কি ঠিক আছে? নাকি আচ্ছা পরে বলছেন যে পরে? হ্যাঁ, পরে আচ্ছা, 16 প্রকার ধাতু রূপধাতু প্রতিপন্ন নহে, 2 প্রকার ধাতু কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন। 16 প্রকার ধাতু মনে আছে? যেগুলো সূক্ষ্ম রূপ এগুলো না বাদতে 16 প্রকার? না, সূক্ষ্ম রূপের কথা তো আসবে না। এখানে না, মনে তো নাই বাদতে 16 প্রকার ধাতু রূপধাতু প্রতিপন্ন হয়। আমরা 18 পড়ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ আমরা 18 প্রকার ধাতু বলতে, 18 প্রকার এখানে থেকে দুইটা যদি আছে। এখানে 2টা যদি বাদ দিলে কোন 2টা? সেটাই তো। ও আচ্ছা, রূপের দুইটা বাদ দিছে। স্কন্ধের গুলো বাদ দিলে না, বাদ দিলে তিনটাতে বাদ যাবে, তাও হবে না। ও আচ্ছা, বাদ দিলে 3টে বাদ যাবে। হ্যাঁ বাদ দেয়। 16 প্রকার ধাতুর আপনাকে পাইছি মনে হয়, একটু দেখেন তো। অর্থাৎ এখানে 6টি ইন্দ্রিয় আছে তো বানতে, তারপরে ওই মানে 6টি ধাতু আছে, তাইলে না, তাও তো 18টা, 18টা থেকে 2টা বাদ দিছে যে, তাইলে অর্থাৎ এখানে বাদ দিছে যে কোনগুলা, অর্থাৎ ঘ্রাণ, রস, গন্ধ, স্পর্শ, জিহ্বা, বিজ্ঞান।
ইত্যাদির মধ্যে মতো মোট 16টি ধাতু রূপধাতুর বিশুদ্ধিতা জ্ঞানানুভূতিতে কোনো কাজ করে না। তাই 2টি ধাতু এগুলো হচ্ছে যে বাকি 2টো কোনগুলো আর কি, অর্থাৎ বিজ্ঞান ধাতু বলতে। তাহলে বিজ্ঞান হলে তো 2টি কেন হবে? চেতনার অত্যন্ত গভীর আচ্ছা ঠিক আছে, এটাও ত্বকের করে দেন, শেষের এটা দিকে পুরোটা থাকা একটু দেখতে মনোধাতু হবে এবং আবার। মনোবিজ্ঞান ধাতু। তো মনোধাতু এতে মনোবিজ্ঞান ধাতু এতে বাদ দিছে যে বলতে। মনোধাতু মনোবিজ্ঞান ধাতু যদি বাদ দেয় তাহলে আরো 16 প্রকার হ্যাঁ ধাতু, হ্যাঁ হতে পারে। 16 প্রকার ধাতু প্রতিপন্ন নহে। ওই মনোবিজ্ঞান ধাতু, মনোধাতু মনোবিজ্ঞান ধাতু এগুলো প্রতিপন্ন। কখনো কখনো রূপধাতুর প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতুর প্রতিপন্ন নহে। বুঝছেন উপাসক? বলতে হ্যাঁ এটা ওই যে প্রতিপন্ন হয় কখন হয়, অরূপ অসংখ্য লোকের মনোধাতু মনোবিজ্ঞান ধাতু এগুলো প্রতিপন্ন হয় চ্যুতিক্ষণে। এই জন্য এই কথাটা কিন্তু সেই সময়ের জন্য যুক্ত, মিলে। কোন সময়ের জন্য? চ্যুতিক্ষণের সময়ের কথা যদি বলি, চ্যুতিক্ষণে শুধু ওনারা অনুভব করতে পারেন এটা। ও আচ্ছা, মনে আছে? এটাও তো রূপলোক। হ্যাঁ তো যেহেতু রূপলোক, সেহেতু ওই 16 প্রকারের অনুভূতি কখনো কোনো কালেও নাই। আর 2 প্রকারের মনোধাতু মনোবিজ্ঞান ধাতু, এই 2 প্রকারের অবস্থা চ্যুতিক্ষণে তাদের অনুভূতি হয়। এটা চ্যুতি হওয়ার আগে আগে ওরা বুঝতে পারেন যে আর কি, নাকি একই ক্ষণ, এটা খুব সূক্ষ্ম সময়, একই কাজ? একই ক্ষণ। সুখ সময়। আর এটা বোঝা তো এমনিতে খুব সুদূর, মানে দুরূহত ব্যাপার। কারণ এত দ্রুত এখান থেকে এখানে আসলে ওখানে থাকা অবস্থায় কোনোভাবেও ওই জায়গার অস্তিত্ব বোঝা যায় না, বুঝতে পারে না। আচ্ছা যাই হোক, এটা মিলতেছে ওই দৃষ্টিকোণ থেকে। তারপরে 3 প্রকার সত্যের বেলায় আচ্ছা, 3 প্রকার সত্য রূপধাতু প্রতিপন্ন নহে। দুঃখ সত্য কখনো কখনো রূপধাতু, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নহে। 3 প্রকার ধাতু, না 3 প্রকার সত্য রূপধাতু প্রতিপন্ন নহে। তিন প্রকারের মধ্যে আমরা এটাকে কি কি, দুঃখ, দুঃখ সমুদয় দুঃখ, নিরোধের উপায়, এই তিনটাই তো। হ্যাঁ, দুঃখ সত্য রূপধাতুর প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নয়। কিন্তু দুঃখ সত্য কখনো কখনো রূপধাতু, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নহে। দুঃখ সত্য, তাইলে এটা ও ওই অসংখ্য লোকের সঙ্গে মিলাইলে এটাও মিলতেছে, দেখেন। না না মিলতেছে না, এখানে বানতে লিখছে যে মিলতেছে না যে এই কারণে যে এটা ওনারা বুঝতেছে না, এটা ওনাদের অবিদ্যা। আর যদি বলি না, তাও তো আছে। বানতে এখানে লিখছে যে অর্থাৎ 4 আর্য সত্যের মধ্যে 3টি সত্য, অর্থাৎ সমুদয় নিরুত মার্গ রূপধাতু বা এই জড় জগতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু
দুঃখ সত্য জগতের দুঃখ অবস্থা অর্থাৎ রূপধাতুর অস্তরে থাকা। এখানে লিখছে দেবতাদের ক্ষেত্রেও সূক্ষ্মভাবে কখনো কখনো প্রযোজ্য বা প্রতিপন্ন হয়, কারণ তারাও অনিত্য। আবার উচ্চতর সমাধি অবস্থায় তা প্রতিপন্ন হয় না। প্রতিপন্ন হয় না এই কথাটা কিন্তু আমাদের অভিধর্ম মতে কিন্তু যায় না। এই কথাটা বলার কোনো অবকাশ কিন্তু মানে অভিধর্মের আলোকে এই কথাটা কিন্তু যায় না। আপনি হিসাব মিলিয়ে দেখেন যায় কিনা। উপাসক খেয়াল করছেন আমার কথাটা? বানতে যদি যায় তাহলে তো উনি তো একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন। না, হ্যাঁ চলে যাবেন কখন? তাহলে তিনি দুঃখ সত্যের উপলব্ধি হয় না কখন? যখন তিনি নিরোধ সমাপত্তি ধ্যানে থাকেন। তো এটা তো নিরোধ সমাপত্তি ধ্যানের কথা আসতেছে না। আর যদি আসে তাইলে ঠিক আছে। এমন কোনো জায়গা নাই যেখানে দুঃখ সত্য প্রতিপন্ন হবে না। বলে তারা দুঃখ মনে করতেছে না, সেটা তো তাদের মোহের কারণে। যেমন আমরা দুঃখ মনে করতেছি না, সংসারকে আমরা সুখ বলতেছি, আলিঙ্গন করতেছি। কেন এটা? এটা আমাদের ভুল, আমাদের মোহের কারণে। ছোট বাচ্চারা, ছোট মনাদেরকে অনেক কিছু আমরা মানা করা সত্ত্বেও ওরা কি বুঝে? কেন? অতটুকু পক্কতা, বিজ্ঞতা হয় নাই যে এটা বোঝার জন্য। এখানেও ঠিক একই রকম। দুঃখটাকে বোঝার জ্ঞান না হইলে উনি দুঃখ নাই বলে মনে করে। তো সেই জায়গা থেকে হলে এই কথাটা যাচ্ছে না। আচ্ছা 13 প্রকার দেখেন, এগুলো সবটাই সব প্রত্যেকটা জায়গা ChatGPT নিয়ে একটু বসতে হবে। শুক্রবার বাবু ক্লাস শেষ হওয়ার পরে বলছে কি গভীর সমাধিস্থ হলে তখন দুঃখ সত্য বোঝা যায় না বলতেছে। হ্যাঁ, তো গভীর যদি হয়, তো গভীরের মধ্যে দুঃখ সত্য উপলব্ধি হবে না শুধু তখনই যখন তিনি নিরোধ সমাপত্তি ধ্যান করেন। তখন শুধু এটা ওনার কাছে উপলব্ধি থাকবে না, উপলব্ধির বিষয় না। নিরোধ সমাপত্তি তো নির্বাণ, এটা জীবন্ত অবস্থা নির্বাণ। ওরা তো এটা করতে পারবে না। হ্যাঁ, তবে কিন্তু ওটা রূপীয় অবস্থা, রূপলোকীয় অবস্থা, আরেক দৃষ্টিকোণ থেকে। ওই দিনও আমরা এটা নিয়ে আলোচনা করলাম তো না? তো সেভাবে যদি হয় তাহলে বিষয়টা মিলবে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা প্রত্যেকটা বিষয় আবার পুনরায় রিভাইজ দেব। এই জায়গাটা শুধু 13 প্রকার ইন্দ্রিয়। 13 প্রকার ইন্দ্রিয় রূপধাতু প্রতিপন্ন নহে। 9 প্রকার ইন্দ্রিয় কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন হয়। আচ্ছা, তো এখানে এই 13 প্রকার ইন্দ্রিয় কি দাবিংশতি ইন্দ্রিয় থেকে 13 প্রকার ইন্দ্রিয় আসবে নাকি ওই সিস্টেমে? হ্যাঁ, দাবিংশতি থেকে আসতে হবে। দাবিংশতি ওই থেকে 13 সাথে আর 9টা যুক্ত হতে পারবে। 13 প্রকার ইন্দ্রিয় রূপধাতু প্রতিপন্ন নহে। আর 9 প্রকার ইন্দ্রিয় কখনো 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 প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নহে। তাহলে ওই দাবিংশতি আবৃত্তি করার রক্ত হয়েছে। উপাসক সুকুমার বাবু মনে আছে দাবিংশতি ইন্দ্রিয়? অনেকদিন ধরে আলোচনা করতেছি না তোমাদের, সবগুলো মনে নাই। আমি দেখি তারপরে। বাংলাদেশের ক্লাসের মধ্যে কয়েকজন আছে, এগুলো একদম নখদর্পণে এমনি বলার সঙ্গে সঙ্গে আবৃত্তি করে ফেলে। কেমনে পায় ওরা? মনে হয় জানে আগে ভাগে যে এখন এটা আবৃত্তি করতে বলতে পারে, সঙ্গে সঙ্গে আবৃত্তি করে তারা।
থাকে আমাদের ক্লাসে? থাকে। তারপরে কবলীকরণীয়। কবলীকরণীয় হার রূপধাতু প্রতিপন্ন, হ্যাঁ। একটা এতক্ষণে বুঝছি যে শুধু এটাতে জিভে নাই যে এটা আর 3 প্রকার এগুলো কখনো কখনো প্রতিপন্ন আর কখনো 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 রূপধাতু প্রতিপন্ন প্রতিপন্ন, না। কখনো রূপধাতু প্রতিপন্ন, হ্যাঁ। এটা ঠিক আছে, শুধু এই একটা শুধু ঠিকঠাক মতো বুঝছি। আর ওগুলোর সঙ্গে ওগুলোর ওই ফললে একটা মিলাইয়ে বার করলে তারপরে আসবে যে। তারপরে আচ্ছা, 6 প্রকার স্পর্শ রূপধাতু প্রতিপন্ন হয় মনোবিজ্ঞান ধাতু সংস্পর্শ কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, হ্যাঁ। হ্যাঁ, ওইটা সহ হিসাব করলে এগুলো সব কথাগুলো মিলবে। ওই অসংখ্য লোক সহ হিসাব করলে অবশ্যই তো হিসাব করতে হবে, এটা তো রূপ ধাতু, হ্যাঁ, ওটা হিসাব করতে হবে, অবশ্যই হ্যাঁ। হিসাব করতে হবে। তো এটা হইলে আবার খুব সুন্দর করে সবগুলো মিলতেছে বিষয়গুলো। 6 প্রকার বেদনা। বান্ধব, ওইটা আমি একটা চাচ্ছি বুঝার জন্য। 6 প্রকার স্পর্শ রূপধাতু প্রতিপন্ন নয় মনোবিজ্ঞান ধাতু সংস্পর্শ কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন নয়। এই 6 প্রকার স্পর্শ রূপধাতুর প্রতিপন্ন নয় বলতে কোনোটার সঙ্গেই নয়, ডাইরেক্ট এরকম করে বলা হয়ে গেছে না। তার মানে রূপ আছে, রূপের সঙ্গে তাদের স্পর্শের ব্যাপার নাই। তারপরে চোখ আছে, চোখের সঙ্গে স্পর্শের ব্যাপার নাই। এরকম হয়ে যাচ্ছে না বিষয়টা? তাহলে ব্যাপার না থাকলে দেখতেছে কেমন বলতে হ্যাঁ, তো সেটা পুরাটা অন্যরকম হয়ে যাচ্ছে বিষয়টা। একদম কমপ্লিটলি একেবারেই নাই বলতেছে। না, হ্যাঁ। এটা বুঝার অবশ্যই বিষয় আছে। ভালো করে বুঝতে হবে। তার মনোবিজ্ঞান ধাতু সংস্পর্শ ওইটা ঠিক এখানে আছে। বলা হচ্ছে মনোবিজ্ঞান ধাতু ওটা সংস্পর্শ ঠিক আছে। কখনো কখনো রূপধাতু প্রতিপন্ন। হ্যাঁ, হ্যাঁ, ওটা ঠিক আছে। ওটা কোনো সমস্যা না। মনোবিজ্ঞান ধাতু সংস্পর্শ কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন না। ওটা মিলে। কিন্তু ওই বাকি 6টাকে ইয়ে করে দেওয়া, বাকি 6টা মানে চোখ, কান, নাক, জিহ্বা, তারপরে সবগুলোর সঙ্গে। 6টা ইন্দ্রিয়। তো এগুলো একেবারে রূপ লোকের মধ্যে সরাসরি কখনোই হবে না বললে তো এটা তো হচ্ছে না, না? অরূপের মধ্যে হলে সেই কথাটা যাবে যে একমাত্র। এই লাইনটা পুরোটা শুধু অরূপের সঙ্গে কিন্তু যাচ্ছে যে, বুঝছেন? 6 প্রকার স্পর্শ রূপধাতুর প্রতিপন্ন নহে। অরূপধাতুর প্রতিপন্ন নহে, যদি হয় তাইলে এটা মিলত। মনোবিজ্ঞান ধাতু স্পর্শ কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন। এটা কোন সময় তাহলে বলতে মনোবিজ্ঞান ধাতু গুলো যেহেতু এখানে রূপ অরূপ আছে কিনা দেখেন তো নিচে। আছে অরূপ ধাতু। না, ওই রূপ ধাতু সেটা আলাদা পার্ট বাঁধে পুরোপুরি। এটা রূপ ধাতু। তাই তোমাদের এটা পুরোপুরি রূপলোকের কথাই। তাইলে তো আমরা এটা পুরোটা আবার ইয়ে করতে হবে পুরো বিষয়টা। হ্যাঁ, হয় না বলতে। না, এটা হয় নাই। অরূপ ধাতুটা দেখেন এখানে। ও টাইম শেষ হয়ে গেছে কালকে। 6 প্রকার বেদনা, 6 প্রকার সংজ্ঞা, 6 প্রকার চেতনা, 6 প্রকার চিত্ত রূপ ধাতু প্রতিপন্ন হয়। মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো রূপ ধাতু প্রতিপন্ন, কখনো রূপ ধাতু প্রতিপন্ন হয় না। বাদ এটা দেখতে হবে, কারণ এটা রূপের বিষয় এখানে তাহলে তো কিছু বুঝি নাই আমরা। এগুলো দিয়ে দিতে একেবারে দিয়ে দিলে ভালো করে, মানে স্যার ইয়ে হতো না আর কি। ঠিক আছে, আজকে দূরে থাক। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা
বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যের রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, কুলভ্রান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 Oka ওকা সা বন্দামি ভন্তি ভারতেনা